This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, নমস্কার, আদাব। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, ঠিক বাংলার নতুন বছর শুরু হওয়ার আগে, এবং নতুন বছর শুরু হওয়ার আগে আপামর বাঙালিকে, অর্থাৎ বাংলায় যারা বাস করেন, বাংলাকে যারা ভালোবাসেন, আমার কাছে তো হিন্দু মুসলমানটা কোনো ফ্যাক্টর না, আমি পাত্তাই দিই না, জঘন্য ছোট লোক মনে হয় যারা এগুলো নিয়ে লাফালাফি করে। তো তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমি প্রার্থনা করি যে আপনারা অন্তত শুভ বুদ্ধি ব্যাপারটা মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এটা আপনাদের কাছে আমার প্রার্থনা, মানে মানুষের কাছে প্রার্থনা, মানুষের মধ্যে মানুষের ব্যাপারটা ছড়িয়ে দিন। বিষয়টি খুব খতরনাক আজকের। মমতাকে খতম করতে বাম বিজেপি। দেখুন, এই ঘটনাটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে অনেকেই আমরা বলা শুরু করেছিলাম, এই তো আসন্ন নির্বাচন, মমতা 250, 260, 270, বিরাট কনস্পিরেসি হয়ে গেছে। আজকে তা মুখ খুলতে চলেছি, এবং মুখ খুলছি এ কারণে যে এই ধরনের একটা চক্রান্ত যে দানা বেঁধে উঠছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেও পারেননি, বা হতে পারে এই 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 যে 26,000-এর চাকরি গেল তা নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে, এটা হয়তো খানিকটা আভাস পেয়েছিলেন, কিন্তু জজ সাহেব এতটা নির্মম হবেন সেটা বোধহয় বুঝতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমতী, কি করে ট্যাকল করে বেরিয়ে আসতে হয় তিনি জানেন। তবে আমি মনে করি যে তার জীবনে যত কঠিনতম সময়গুলো এসছে, এটাও সেরকম একটা। কারণ এখন এই মুহূর্তে বাংলায় যেটা হচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিষয়বস্তু নিয়ে, সেটা ছোট লোক আমি ছাড়া কিছু বলবো না, এবং ছোট লোক বাম বিজেপি। এবং এত ভালো প্যাক্ট হয়েছে, দেখুন, প্রবীরবাবুকেও বলবো বা সবাইকে বলবো, আমি বহুদিন ধরে বলে আসছি বাম বিজেপি তলায় তলায় প্যাক্ট, তলায় তলায় প্যাক্ট। এখন অফিসিয়াল এমনও বলেছি যে একটা এগ্রিমেন্ট হয়েছে যে কেরাল তোমার, বাংলা আমার। বিজেপির সঙ্গে এইটে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে কেরালকে তোমার হাতে এনে দেবো, কংগ্রেসকে জিততে দেবো না। সব জায়গায় আমরা প্রাক্তন কংগ্রেসীদেরকে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে, কারণ কেরাল আর বাংলার নির্বাচন একসাথে হয়, দাঁড় করিয়ে কংগ্রেসকে হারিয়ে দেবো, তোমরা আবার ক্ষমতায় আসবে, কিন্তু বাংলায় তোমরা দাঁত ফোটাবে না। এবং তাদের ইচ্ছাতেই, অর্থাৎ গেরুয়াপন্থীদের ইচ্ছাতেই নাকি প্রকাশ কারাট কনভিন্স হয়ে, শুনেছি যতদূর, সোর্স তো বলবো না, প্রকাশ কারাট নাকি কনভিন্স হয়ে একেবারেই কেরালের একজনকে, ওই বেবিকে তিনি, তার কোলের বেবিকে তিনি জেনারেল সেক্রেটারি পদে বসিয়ে দিলেন। অথচ সেলিম বসতে পারতেন। মুসলিমের ব্যাপারে বিজেপির পরম ঘৃণা, এবং সিপিএম এর, এরা মুসলিম দেখতে পারে না দু চোখে, এবং কোনো মহিলাকেও তারা দেখতে পারে না। যার জন্য এটা তো ঠিক যে বৃন্দা কারাত অত্যন্ত উপযুক্ত ছিল, তার সঙ্গে আমার নীতি ন্যায়বোধের কোনো মিলমিশ নাও থাকতে পারে, কিন্তু কিছু আদর্শগত মিল তো আছেই। বৃন্দা কারাত বা আদালতের জন্য বেবিকে, বেবির এরম চেহারা নাকি? আমি মাঝে মাঝে সকালবেলা এইসব ফাজলামি আমার ভাল লাগে নাকি, এসব অনির্বাণের কীর্তি করতে বেবির এটা যদি চেহারা হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই, সরি। তো এই বেবি এখন ফিডিং বোতল নিয়ে বিজেপিকে দুধ খাওয়াচ্ছে, কিন্তু ব্যাপারটা খুব ডেঞ্জারাস। এই যে ঘটনাটি ঘটবে, অর্থাৎ জজ সাহেব এরকম একটা মারাত্মক জাজমেন্ট দেবেন, আমি আবারও বলি জাজমেন্টের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, কারণ বিচার ব্যবস্থাকে আমি বিশ্বাস করি, এবং বিচার ব্যবস্থার বিরুদ্ধে আমি মুখ খুলবো না, এটা আপনাদেরকে প্রথমেই বলি, কারণ আই রেসপেক্ট দ্য ল। কিন্তু বিচারপতিদের বিরুদ্ধে আমি বলতেই পারি। আরে আমি বলতে পারি কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুনবেন, এই গতকাল না গত পরশুদিন, রোববার দিন তো না, শনিবার দিন তিনি উত্তর 24 সোদপুর ইত্যাদি জায়গায় তিনি গিয়েছিলেন। মস্ত বড় এক বিজনেসম্যান কাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট কাম, মানে জগন্নাথ গুপ্তা,
তিনি হতে পারেন অবাঙালি, কিন্তু তাকে সেলিউট জানাই। এই জগন্নাথ গুপ্তা অত্যন্ত ভালো ভালো কাজ করছেন পশ্চিমবঙ্গে। আমি বলেছিলাম যে কিছু মারোয়াড়ি কালচার, কিছু তারা বাংলাকে ভালোবেসে বাংলার জন্য করছেন। তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা। এবং জগন্নাথ গুপ্তা বাঙালিদের যে কি ভালোবাসেন তার গল্প আরেকদিন বলবো। সেই জগন্নাথ গুপ্তার জায়গা থেকে তাকে একটি জায়গা করে দেওয়া হয়েছে যে জগন্নাথ গুপ্তা আগের দিন তার অ্যাসোসিয়েশন বা কি তার ইনস্টিটিউশনাল ব্যাপার রয়েছে, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে তার একটি নতুন ওই মেডিকেল সেন্টার উদ্বোধন করা হলো, সেখানে ইনস্টিটিউট, সেখানে পড়াশোনা হবে। অভিষেক গেলেন এবং অভিষেক গিয়ে যে কি বক্তব্যটা রাখলেন অসাধারণ, আমার মনের কথা বলেছেন। অভিষেক তো আমার সন্তান সম। কি বলেছেন এক ঝলক একটু আপনাদের শোনাতে চাইছি, আপনারা একটুখানি শুনে নিন। আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয়, কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমি কেন বলছি, আপনি দেখুন, প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, 10 জন 15 জন ভুল করেছে, 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে, তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে, তদন্ত করেছে। 2-4 জন, 5 জন, 10 জন, 15 জন, আমি তর্কের খাতিরে ধরলাম 100 জন, 1000 জন যদি ভুল করে থাকে, তার শাস্তি সেই 1000 জনকেই দিতে হবে। আপনি 1000 জনের জন্য 17 লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না। শুনলেন অভিষেকের কথা, যে আমি আমার যদি কোনো বিচার বা কোনো অর্ডার আমার পছন্দ না হয়, তাহলে আমি সমালোচনা করতে পারি গণতান্ত্রিক অধিকার দ্বারা। তো অভিষেক বললেন, তো আমার যেটা মনে হয়েছে, এর আগেও আমি দেখেছি যে একজন ইতর বিশেষ বিচারপতি, তিনি বিচারালয়ে বসে, উচ্চ পদে বসে, যার সঙ্গে মহিলা ঘটিত, মহিলাদের স্নুচ বা অসভ্যতামি ইত্যাদি করছে, মানে আরেক বিচারপতি অসভ্যতামি প্রচুর করে। বিচারপতিদের যদি এটা কালচার হয়ে থাকে যে মহিলা গেলে তাদের সঙ্গে অসভ্যতামি করবে, তাহলে তো বলার নেই, কিন্তু করেছেন এবং তার বিরুদ্ধে উঠেছে। তারপরে সেটা প্রমাণ বা অপ্রমাণের ব্যাপারটা পরে তিনি সাংসদ হয়ে গেলেন এবং তিনি দিব্যি বাবরি মসজিদটাকে রাম মন্দির বানিয়ে ছেড়ে দিলেন। ভাবুন, ভারতবর্ষের একটা জ্বলন্ত ইতিহাসকে, একটা জ্বলন্ত বাস্তবকে এক গরিমায় তিনি উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। এই তো আমাদের ভারতবর্ষের বিচারপতিদের চরিত্র। এবার বিচারে কি লেখা রয়েছে আমার জানা নেই, তবে ওই অরুণাভ ঘোষের সব টুকে পাশ করা তিনি বলেছেন যে আমি খুব বিশ্বাস করি সেটা। দ্বিতীয় ব্যাপার, এখন এই 26,000ই এবার যে হলো, এটা কে করলো? অভিজিৎ গাঙ্গুলি। এবং দেখুন, অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তলায় তলায় একটা রিলেশনশিপ ছিল উকিল ভট্টাচার্যের। এই উকিল ভট্টাচার্য তিনি অভিজিৎ গাঙ্গুলিকে তিনি বললেন যে সিপিএম এ আসছে ইত্যাদি। এবার সিপিএম এ আসবে না অভিজিৎ গাঙ্গুলি গোপনে সেরাতে কোন সিপিএম নেতার সঙ্গে গল্প করে আলটিমেটলি বিজেপিতে জয়েন করেছেন, সেটা তো রহস্য। অনেকেই মানে বিশ্বাস করছেন যে সেটা উকিল ভট্টাচার্য ছিল। আর উকিল ভট্টাচার্য তো এখনো দাপটে বলছে, এই 26,000 লোকের মধ্যে কাউকে যদি চাকরি দেওয়া হয়, গোত্রীয় কথা আর কি, মানে চাকরির জায়গা তৈরি করা হয়, তাহলে তিনি নাকি আবার আদালতে যাবেন। তিনি এই কথাও বলেছেন যে 26,000-এর জন্য তার কোনো দয়ামায়া নেই, কোট আনকোট। এবং এটা একটা নিদর্শন হয়ে থাকবে আগামী দিনের জন্য। এই লোকটা কি মানে সিপিএম এর যে বলে কমিউনিস্ট, আপনারা একটা কথা বলুন তো এই উকিল ভট্টাচার্য সম্বন্ধে, যে তিনি কমিউনিস্ট,
তিনি কলকাতার লোক, বালিগঞ্জে না কোথায় তার বাড়ি, নাকি ওই যাদবপুরের বুদ্ধবাবুর বাড়ির সামনে তার বাড়ি, না সামহার অফ সাউথ ক্যালকাটা। তিনি হঠাৎ করে ত্রিপুরার একটা বড় পদে চলে গেলেন, অর্থাৎ ওই অ্যাডভোকেট জেনারেল হয়ে গেলেন। কেন? ত্রিপুরায় লোক ছিল না, এখান থেকে কলকাতা থেকে লোক তাকে পাঠানো হলো কেন? তিনি কি ত্রিপুরাবাসী? এই রহস্যটা আপনাদেরকে বললাম। তিনি তো ত্রিপুরাবাসী ছিলেন না। এটা প্রকাশ কারাট ফারাটের খেলা হতে পারে, যে তাকে উড্ডীয়মান করার জন্য সেই খেলাটা খেলেছিল হয়তো। কারণ যে আদৌ ত্রিপুরার কোনো লোক নন, এবং ত্রিপুরাতে হয়তো ত্রিপুরাতে কিছুদিন থাকতে পারে, সেটা ঘটনা না। তিনি বেসিক্যালি কলকাতার, এবং তিনি ফিরে আসার সঙ্গে সঙ্গে তাকে মেয়র পদে দাঁড় করিয়ে দেওয়া হলো। ফলে বরাবর ভদ্রলোক রহস্যজনক এবং বরাবর তার রহস্যাভূত। আচ্ছা ধরুন, কে মানে পাঠার মাংস খাচ্ছে, কে গরুর মাংস খাচ্ছে, ডাজন্ট ম্যাটার। আমি সব মাংস খাই, আমি আপনাদের বলছি, লোকের সামনে ঘ্যা 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 করে খাবো না। চিকেন ফিকেন থেকে শুরু সব খাই। ইনি আমার নিজেকে ভয়ঙ্কর রকম ভাবে প্রমাণ করার জন্য তিনি রাস্তায় দাঁড়িয়ে মাংস খেলেন, পার্টি থেকে গালাগাল দেওয়া হলো। তো ফলে আমার কথাটা হচ্ছে, নাটুকে এই লোকটি, ইনি কিন্তু ব্রিজ বিটুইন বিজেপি অ্যান্ড সিপিএম। আপনারা খোঁজ করে দেখতে পারেন। আর আপনি আমার এগেনস্টে যান, কোর্টে যান, 10 লক্ষ তৃণমূল নেমে যাবে আমার জন্য। পাগলা হয়ে যাবেন আপনি, কিচ্ছু করতে পারবেন না। 10 লক্ষ তৃণমূল পথে নেমে যাবে। সব কোর্ট কাছারি করে মস্তানি মারলে হবে? যান, কোর্টে যান। এক, আমার ইদানিং কথাবার্তার ধরন খারাপ হচ্ছে। দিলীপ রায়, আপনি আমাকে মার্জনা করবেন, আমি আপনাকে খুব ভালোবাসি। ভুল ত্রুটি হলে আপনি সমালোচনা করুন, কিন্তু এটা বোঝবার জায়গা আছে। এবার আমি বলছি যেটা, যে এই বিচারপতি তিনি 26 লক্ষকে আউট করে দিলেন, এবং তিনি বললেন যে কিছু ভালো ছিল, কিছু খারাপ ছিল, কিন্তু ভালো খারাপকে আমি যখন বাঁচতে পারছি না, সব মিলে মরে যাক। অর্থাৎ ওই সেই হিটলারের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে, যে হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্পে মানে মানুষকে খুন করার জন্য তো সেটা করা হয়েছে। তো সেইখানে ধরে আনা হয়েছিল বামপন্থীদের, এবং বামপন্থীদের মধ্যে থেকে অনেক সাধারণ মানুষ ছিল, এবং সাধারণ মানুষই ছিল বেশি, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না কে বামপন্থী। জিজ্ঞেস করা হয়েছিল বামপন্থীকে, কে লেফটিস্ট, সেটা যখন খুঁজে পাওয়া গেল, সব শুধু গুলি করে ফেলে দিয়েছে। এই বিচারপতির এই বিচারটা অনেকটা সেরকম মনে হলো, যে কিছু খারাপ লোকের জন্য সব শুদ্ধ মরে যাক। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, সেই হনুমানের গন্তব্য পর্বত নিয়ে আসার মতন। মানে লক্ষণ শক্তিশাল খেয়ে শুয়ে পড়েছে, তা হনুমানকে ডেকে জাম্বুবান বললো যে যাও ওষুধ নিয়ে এসো, হিমালয় পর্বত রয়েছে, সেখান থেকে এই ওষুধগুলো নিয়ে আসো। তা হনুমান তো লাফিয়ে ঝাঁপিয়ে তিনি হিমালয়ে গিয়ে আর ওষুধ খুঁজে পাচ্ছেন না। তিনি হিমালয় পর্বতের একটা টুকরো নিয়ে চলে আসলেন। নইলে দক্ষিণ ভারতে তো আর পাহাড় পর্বত হওয়ার কথা না। ওই থেকে কিন্তু এটা ইতিহাস না, এটা কিন্তু একটা পৌরাণিক কাহিনীর সঙ্গে ইতিহাসের একটা অদ্ভুত মিল রয়েছে। পুরো পাহাড় তুলে নিয়ে এসছে। জাম্বুবান বললো এটা কোথাকার বেকুব, পুরো পাহাড় তুলে এনেছে। যাই হোক, সেরকম মানে খুঁজে পেল না, সব শুদ্ধ একেবারে লাগাতার সব শুদ্ধ চাকরি বরবাদ হয়ে গেল। তারপরে এরা সিপিএম এর লোকেরা চুলকে ফুলকে তাদেরকে আন্দোলনে নামালো, বিজেপি তার মধ্যে ভিড়তে গেল, লাঠি ঝাঁটাকে চলে এলেন এই অভিষেক কি বলে অভিজিৎ গাঙ্গুলিকে তাদের সঙ্গে নাটক করতে গিয়ে ঝাড় খেলে। তো এই তো ঘটনাবলী ঘটে রয়েছে। ব্যাপারটা যে অত্যন্ত খারাপ হয়েছে, সব মিলিয়ে বাংলার সিচুয়েশনটা যে আমি তো প্রথমেই বলছি যে কিছু লোককে টাকা খেয়ে চাকরি যে দেওয়া হয়েছিল সেটা অপরাধ, অন্যায় করেছে তৃণমূলের কিছু লোক, কিন্তু তারা তো আদি সিপিএম যারা যারা কাণ্ডগুলো করেছে। দ্বিতীয় কথা হচ্ছে, পার্থ চ্যাটার্জিকে আমি রাজনীতিবিদ হিসাবেই ধরি না। আমরা যখন ফুল ফেজেডের মানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করছি, তখন তিনি ইয়েতে অ্যান্ড্রুয়েলের ম্যানেজার হয়ে তিনি পাকামি করছেন। তিনি রাজনীতিতে এসেছেন তো অনেক পরে, তার আগে তিনি জেনারেল ম্যানেজার ছিলেন, চাকরি করেছেন। তিনি রাজনীতিটা করলেন কবে? এক ছাত্র পরিষদ করেছেন একটা সময়, আর তারপরে দীর্ঘ 30 বছর বাদে তিনি সরাসরি তৃণমূলে এসছেন। সুতরাং দে আর নট পলিটিশিয়ান। আমাদের স্যাক্রিফাইস অনেক বেশি পার্থ চ্যাটার্জি ফ্যাক্টর। যারা যারা ধরা পড়েছে তারা সব আদি সিপিএম এর লোক। সিপিএম জানে যে কোন কোন লোকগুলো শান্তির ছেলে, কারণ সিপিএম পার্টিটাই তো শান্তির ছেলেতে ভরা, তারা ঠিক ধরে দিয়েছে। তো এই ঘটনা যখন ঘটছে এবং এই বিচারটা যখন হয়ে গেল, শোনা গেল তার আগে পরে নাকি একটি মিটিং হয়েছে, এই বিকাশ ভট্টাচার্য সব মিলিয়ে একটা নাকি মিটিং হয়েছিল দিল্লিতে। আমার জানা নেই, আমার কাছে তথ্য নেই, কিন্তু আমি সেটা শুনেছিলাম, দেখেছিলাম সংবাদ প্রতিদিনে।
তারপরেই নাকি জাজমেন্টটা হলো, ফলে একটা নেগেটিভ বাতাবরণ, এবং তারপরেই হলো মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদে কি হচ্ছে না হচ্ছে তার বিবরণের ভয়ঙ্কর একটা দিক আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। খুব ভালো করে শুনুন মুর্শিদাবাদের কাহিনী। তখন সিরাজদৌল্লা মুর্শিদাবাদের নবাব, তার আগে নবাব ছিলেন মুর্শিদ কুলি খান কি আলীবর্দী খান। দেখুন, এই ঘটনাবলীগুলোর যখন বলছি দয়া করে শুনবেন, এবং ব্রাত্য বসু, আমার প্রিয় বন্ধু ব্রাত্যকে আমি বলবো, ব্রাত্য তুমি পুরো ব্যাপারটা দেখবে এবং তোমার জাজমেন্ট বা অ্যাসেসমেন্ট তোমার কিন্তু জানানো দরকার, কারণ এর মধ্যে অনেকগুলো ডেটা তোমার নাটক থেকে আমি পেয়েছি। কারণ তুমি মির্জাফরকে নিয়ে একটা নাটক করেছিলে, সেই নাটকটা দেখার সৌভাগ্য আমার হয়েছে, এবং তারপরে ওই নাটক নিয়ে যখন ব্রাত্য তোমার সঙ্গে আমার আলোচনা হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন তুমি আমাকে কিছু ডেটা দিয়েছিলে, আজকে সেগুলো মনে পড়লো, ফলে তোমার ডেটা তোমাকে ফেরত দিচ্ছি। কারণ আজকে তুমি শিক্ষামন্ত্রী, তোমার দুটো ইন্টারভিউ দেখছিলাম, আমার TV9 ইন্টারভিউটা কিন্তু তোমার অনেক বেটার মনে হচ্ছে, অনেক পজিটিভ রাদার দেন দ্য আদার চ্যানেল, মানে অনেক স্ট্রং ছিল সেটা। যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে, আপনাদেরকে বলি দর্শক বন্ধু, মুর্শিদাবাদ এমন একটি জায়গা, সেখানে যারা বসবাস করেন তাদের মধ্যে বেশিরভাগই মুসলমান, বাঙালি মুসলমান। এরা বাংলাকে ভালোবেসেছে চিরকাল। বাংলাকে তৈরি করা, বাংলাকে বর্ধিত করার কাজটি যেমন আলীবর্দী খান করেছেন, তেমন মুর্শিদ কুলি খান করেছেন, সিরাজদৌল্লা তো করেইছেন। হ্যাঁ, বলবেন যে সিরাজদৌল্লা অনেক বান্ধবী ছিল, মেয়ে দেখলে এই করতো, বেশ করেছে মশাই, আপনার ক্ষমতা নেই বলে আপনি সিরাজদৌল্লার ওটা নিয়ে লাফালাফি করছেন। ওরম লম্পট লোক আমার সকাল বিকাল দুবেলা করে দেখেছি। দুবেলা দেখি সিনেমা ফিনেমার লাইন থেকে শুরু করে আমাদের রেট থেকে শুরু করে বহু জায়গায় লম্পট ঘুরে বেড়াচ্ছে সারাদিন। সিরাজদৌল্লাকে খিস্তি মেরে লাভ নেই। সিরাজদৌল্লা পেয়েছে, করেছে, বেশ করেছে। আপনি পাননি বলে আপনি ফ্যাক ফ্যাক করছেন, পেলে আপনি ছাড়তেন। যাই হোক, সেটা সাবজেক্ট নয়। সাবজেক্টটা হচ্ছে যে সিরাজদৌল্লা অত্যন্ত কড়া মনোভাব নিলেন। তখন একদল গদ্দার, সে গদ্দারের মধ্যে রয়েছে মির্জাফর, তার মধ্যে রয়েছে জগৎ শেঠ, তার সঙ্গে রয়েছে ইয়ে কি বলে, এই আমাদের সোয়াবাড়ির রাজবাড়ির দেব, এরা সব ছিল। এরা প্রত্যেকে মানে হিন্দু কমিউনিটিটা বেশ, ও কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র, এরা সব হিন্দু কমিউনিটির লোকেরা দেখলো যে একটা মুসলমান রাজ্য চালাচ্ছে, বরং ব্রিটিশের হাতে তুলে দিই। তখন তারা লর্ড ক্লাইভের সঙ্গে আলোচনা করে বললো যে সিরাজদৌল্লাকে সরাও, এবং পুরো বাংলার এই জায়গাটা, তখন বঙ্গভূমি নাম ছিল, এই জায়গাটা বঙ্গদেশ নাম ছিল, বঙ্গদেশের দায়িত্ব তোমরা নিয়ে নাও। সেই বঙ্গদেশকে দখল করানোর জন্য এই লোকগুলো, এই ট্রেটর গুলো, এই জগৎ শেঠ কিন্তু একটা পার্টিকুলার লোকের নাম না, যারা ফিনান্সটা দেখতো তাদের প্রত্যেকের নাম জগৎ শেঠ ছিল। আর এই দেব মানে সোয়াবাজার রাজবাড়ির দেব, তারপরে ধরুন আপনার আর যারা যারা ছিল ওই গ্রুপটার মধ্যে, কৃষ্ণচন্দ্র, এরা প্রত্যেকে লোভী ছিল। এরা প্রত্যেকে মানে দেব তো মানে এক নৌকা সোনাদানা লুট করে নিয়ে চলে এসেছিল সিরাজদৌল্লার ওখান থেকে। পরে দেবেদের ওখানে মানে এই সোয়াবাজার রাজবাড়ি আজকে যেখানে পুজো আচ্ছা হয়, শুনেছি সাবর্ণ রায়চৌধুরীর বংশের একজনের কাছ থেকে, তার ডকুমেন্ট এভিডেন্স আমার কাছে আছে। লর্ড ক্লাইভকে খুশি করার জন্য ওই সোয়াবাজার রাজবাড়িতে যে দুর্গাপুজো হয়, সেই পুজোর উৎসবে বাইজি, মদ এবং গরুর মাংস নিয়ে এসে তাকে খাওয়ানো হয়েছে। ঘটনা শুনুন, সেগুলো করেছিল কারা? হিন্দুরা। তো যাই হোক,
তো এই হচ্ছে গিয়ে সিরাজদৌল্লাকে হত্যা করা, যে সিরাজদৌল্লাকে হত্যা করার পর আমি মনে করি সিরাজদৌল্লাহ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা প্রথম শহীদের নাম সিরাজদৌল্লাহ। তারপরে টিপু সুলতান আসবে, তারপরে তো অনেকেই আছেন, আমি আলাদা করছি না। সুতরাং মুসলমানরা গাদ্দার, মুসলমানরা ইয়েতে গন্ডগোল করছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁদে ফেলবার জন্য মুর্শিদাবাদের লোকেদের সম্বন্ধে মিথ্যা কথা বলা হচ্ছে। কিচ্ছু করেনি ওরা, সমস্ত বদমাইশি করছে গেরুয়াপন্থী এবং সিপিএম। তারা বিহার থেকে, কারণ বিহার থেকে প্রবেশ করাটা খুব ইজি, মুর্শিদাবাদে প্রবেশ করা খুব ইজি। আর এক সময় তো একটা অংশ দিয়ে মুর্শিদাবাদে যাওয়া যেত। তো এই মুর্শিদাবাদ মানে বীরভূম দিয়ে মুর্শিদাবাদে ঢোকার একটা এন্ট্রি রয়েছে বিহারের ওদিক থেকে। তো এদের বিহার উত্তরপ্রদেশের গেরুয়া এবং বাম বাহিনীর লোকেরা সব ঢুকে এইসব গন্ডগোল পাকিয়েছে, এবং গন্ডগোল পাকিয়ে এখন সিআরপি নামিয়ে 356, 355 শান্তির ছেলেগুলো বলছে। এত সোজা, আগুন জ্বলে যাবে রে। বাঙালি এত কাঁচা খিলাড়ি নয়, বাঙালি বোঝে। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই ভুল বার্তার পেছনে যাবেন না। এবং কুণাল ঘোষের কাছ থেকে একটা ইয়ে পেলাম যে মিথ্যে কতগুলো ছবি ছাপানো হচ্ছে, যেটা কাজ। বিজেপি তো লড়াই ফড়াই করে না, লাট সাহেবই করে, ভালো খায় দেয়, 5 তারা হোটেলে ফুর্তি মারে, আর এই ধরনের কতগুলো ছবি ছক্কা এ করে। যদি সেই ছবিটা থাকে যেটা বিজেপির থেকে যেটা ছাড়া হয়েছে, তাহলে যদি এক ঝলক আপনাদের দেখিয়ে দিতে পারি। কুণাল ঘোষ যেটা পাঠিয়েছে, সে মানে বিচ্ছিরি মিথ্যে ফেক ছবি এরা সমস্ত ছাড়ছে। সেই ছবিটা থাকলে এই দিস ইজ দ্য পিকচার, এই হচ্ছে ছবি, এই হচ্ছে ছবি। সমস্ত মিথ্যে ছবিতে ভরপুর হয়ে রয়েছে। এটা কুণাল ঘোষ বার করেছেন এবং কুণাল ঘোষকে কৃতজ্ঞতা জানাই, এবং তিনি বার করার ফলে এটা আমাদের চোখের সামনে এসছে। মমতাকে সোজা পথে ফেলা যাবে না বলে কনস্পিরেসি, এবং কনস্পিরেসি টার্মস কন্ডিশনটা কি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, আপনারা বিবেচনা করে দেখবেন। ধর্মে ধর্মের লড়াই করিয়ে দাও, এবং লড়াই করিয়ে দিয়ে হিন্দুদের মধ্যে একটা ঘৃণা তৈরি করাও মুসলিমদের উপর, যাতে করে হিন্দু ভোটটা আলাদা হয়। যে চেষ্টা 2019 একবার করা হয়েছিল, আবার এবার করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই 26,000 ছেলে মেয়ের পেটে লাথি ইত্যাদি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর একটা অপপ্রয়াস চলছে। খতম করতে হবে মমতাকে। মমতা তো ডান্ডার বাড়ি খেয়েছিল এবং অক্কা যাচ্ছিল এই সিপিএম শান্তির ছেলেগুলোর হাতে। শান্তির ছেলে সিপিএম গুলোর হাতে ডান্ডার বাড়ি খেয়ে তো মমতা কে শেষ করে দিয়েছিলেন। তো সেই শান্তির ছেলের দল এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। দিনের পর দিন বলছি বিজেপি আর সিপিএম এক। পশ্চিমবঙ্গ গিফট করেছে তারা বিজেপিকে যে আমরা 2 নম্বরই করবো, আমরা ঝামেলা পাকাবো, তোমরা জিতে নিও, বিজেপিকে বলা হয়েছে। কিন্তু কেরাল আমাদেরকে দিতে হবে। বিজেপি বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা কংগ্রেসকে ওখানে যেভাবে হোক হারাবো। এবং এই আন্ডারস্ট্যান্ডিং কেরাল থাকবে সিপিএম এর হাতে, আর পশ্চিমবঙ্গ যাবে বিজেপির হাতে। এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এত সোজা। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, বুঝলেন। এবং মনটা খারাপ হয়ে যাওয়ার পর কালকে রোববারের বাজার সকালবেলা আড্ডা মারতে বেরিয়েছি, এবং আমাদের একটা আড্ডা রয়েছে, সেখানে সব পার্টির লোকজনই থাকে। তো আমি সাংবাদিক বলে আমাকে জিজ্ঞেস করলো যে সিচুয়েশনটা কি। আমি বললাম যে সিচুয়েশন ইজ টাফ। তো টাফ এই কথা বলার পর তা আমাদের মধ্যে আলোচনা, আমি লজিক গুলো স্ট্যান্ড করালাম যে এইভাবে চাপ দেওয়া হচ্ছে, এটা এটা নেগেটিভ হবে ইত্যাদি। তো একদল বললো যে কোনো মতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্পকে কেউ তৈরি করতে। আমি বললাম কি করে বলছিস? ও বললো যে না আমার মনে হচ্ছে। আমি মনে হওয়ার কোনো জায়গা নেই, ইউ হ্যাভ টু স্ট্যান্ড লজিক, লজিক ছাড়া আমার সঙ্গে কথা বলবি না, আমার একটা স্ট্যান্ডার্ড আছে। তো যাই হোক, তো এই সব কথাবার্তা বলার পর আমার এক বন্ধু ঝন্টু, সে বললো যে একটা চিকেন কিনতে যাব, চলো আমার সঙ্গে রিক্সা করে চলো। বলে বামুড়ের মোড়ে যাচ্ছে, বলে তুমি রিক্সায় বসে থাকো, আমি চিকেনটা নিয়ে আসো, ওখানে দেশি মুরগি পাওয়া যায়, ও নিয়ে যাবে। তা আমি ওই রিক্সা স্ট্যান্ডে বসে রয়েছে, রিক্সাওয়ালারা ভর্তি, উল্টো দিকে হচ্ছে কি ঝন্টু মিন্টুর চায়ের দোকান। তাই বললাম যে ঝন্টু মিন্টুর চায়ের দোকানে গিয়ে একটু চা খাই। আমার এই বন্ধুর নামও ঝন্টু, যদিও সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি তো ওই লেভেলের লোকেদের সঙ্গে মিশি, আমি সিপিএম এর বা বিজেপির মতন আন্ডুগেন্ডু লোকের সঙ্গে মিশি না, এটা হচ্ছে কি বাস্তব। তো ও ওই মুরগি কিনতে গেছে, কাটতে ফাটতে তো টাইম লাগে, তখন ওই রিক্সা স্ট্যান্ডে সবার সঙ্গে কথা বলছি। আমি বললাম যে কি হয়েছে গো এই ছাত্রছাত্রী? বলছে হ্যাঁ শুনছিলাম ছাত্রছাত্রীরা খুব গন্ডগোল করছে। আবার লে হালুয়া, মানে কেন গন্ডগোল করছে? সে কি করে জানবো, আপনারা সব পড়াশোনা করেন, আপনারা বুঝবেন। সব রিক্সাওয়ালার সেম বক্তব্য। সেখানে প্রায় 7-8 জন রিক্সাওয়ালা, 9 জনের মতো রিক্সাওয়ালা ছিল।
তাই বললাম যে কি হয়েছে মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে খুব গন্ডগোল হচ্ছে। কারা করছে গন্ডগোল? বলে, তা তো জানি না, তো এই ওখানে মুসলমানদের তো জায়গা। আচ্ছা বেশ ভালো। লক্ষ্মীর ভান্ডার পাও? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার তো পাই। তুমি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছো? হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি। সে আপনি কি জিজ্ঞেস করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারাবার ক্ষমতা কারণ নাই। এটা হচ্ছে রিক্সাওয়ালাদের বক্তব্য। উল্টো দিকে জনুমনুর চায়ের দোকানে গিয়ে একটা চায়ের অর্ডার দিল, একটা চা দাও। আরে এতদিন বাদে এসছো দাদা। সে একটু পণ্ডিত লোক, তার দোকানে আবার বর্তমান পত্রিকা রাখা হয়। বর্তমান রাখে না আনন্দবাজার রাখে, যাই হোক। তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে তা আমি বললাম যে কি অবস্থা গো, দেশের কি অবস্থা? বলে খুব গন্ডগোল হচ্ছে নাকি মুর্শিদাবাদে শুনলাম। এগুলো সব বিজেপির কাজ। লে হালুয়া। বিজেপির কাজ মানে বিজেপি সব লোক ঢোকাচ্ছে তো বাইরে থেকে। ঝন্টু মিন্টু কিন্তু সিপিএম এর আমলের লোক, তখন দোকানটা করেছে, তাদের দোকানটা করেছে। ও পার্টি ফার্টির ব্যাপার না, ওদের ওখানে আগে সিপিএম এর ঠেক ছিল, ওখানে আড্ডা মারত। আমি বিজেপি ঢোকাচ্ছে? বলে হ্যাঁ সব বিজেপি ঢোকাচ্ছে, সব বাইরের থেকে লোক। এখানকার আমার দোকানে এসে মুসলমানরা সকালবেলা এই চাষিরা এসে চা ফা খায়, ওরা এসব করার লোক না। তাই আমি বললাম যে আর তোমরা এই লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছ? বলে যে দাদা একটুখানি একটা কাজ, একটু হেল্প করে দাও। আমি বললাম, বলো কি করতে পারি? আমার ওইটা আমার একটা ইয়ে লাগবে, ওই স্বাস্থ্য সাথী কার্ড লাগবে। কার জন্য? বলে আমার ভাইয়ের জন্য একটা স্বাস্থ্য সাথী কার্ড করে দাও, ও মাঝে মাঝে ডাক্তার। আমি বললাম ঠিক আছে, আমি তো ইয়ে না, আমি কাউন্সিলরকে বলে দিচ্ছি। সো আমার মাপা হয়ে গেছে। ওই যে বলে না স্যাম্পল টেস্ট, একেবারে যাদের সংখ্যা সব থেকে বেশি 70 থেকে 80%, দে ডোন্ট কেয়ার সরকারি চাকরি, দে ডোন্ট কেয়ার। আমি বলছি না তার মানে সেটা যাদের চাকরি গেছে তাদের বিরুদ্ধে, তারা বদার করে না, তারা আরজিগড়ও বদার করেনি, এবং তারা মুর্শিদাবাদটাকেও বদার করছে না। কিন্তু আপনারা তো শিক্ষিত মানুষ যারা দেখছেন আমার অনুষ্ঠানটা, আমি একবারও বলবো না মুসলমান ভাই তোমরা হিন্দুকে জড়িয়ে ধরো, হিন্দু ভাই তোমরা মুসলমানকে জড়িয়ে ধরো, একবারও বলবো না। কারণ কিছু ঘটনাই ঘটেনি, সব বাইরের লোক করছে। খালি আমি হিন্দু মুসলমান সব বন্ধুদেরকে বলবো, একটা বদমাইশি হচ্ছে, আপনারা বাঙালি, বাংলাকে আপনাদের বাঁচাতে হবে। যারা বাইরে থেকে আসে ধরে লাথ মেরে ফেলে দিন জলে, তারপরে পরে ব্যাপারটা পরে বোঝা যাবে। এই অবধি একটু বিচ্ছিরি কথা বলে দিলাম, ডোন্ট মাইন্ড। আনপার্লামেন্টারি কথা হলে ক্ষমা চাইছি। শেষ করছি, ভালো থাকবেন, গুড ডে।